experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। অবশেষে তুমি কথা বললে ওয়াসিফা, তবে আমার মতে এখানে ওর কোনো দোষ নেই। এত বড় সর্বনাশটা তোমার ভাইই করেছে। ও কেমন সাম্রাজ্ঞী যে নিজের সন্তানকে বাঁচাতে পারে না? প্রতিবাদ করে উঠল ওয়াসিফা সুলতান। তুমি তো জানোই যে এ সময় নারীরা দুর্বল হয়ে পড়ে। তাছাড়া এলিজা যথেষ্ট সচেতন, হয়তো ও আন্দাজ করতে পারেনি হাদিদ এমন একটা প্রহার ওকে করবে। হাদিদকে এই মহলে রাখাই ঠিক হয়নি তোমার। মানতে নারাজ ওয়াসিফা সুলতান, বরং বেগমকে মারতে তেড়ে গেল তলোয়ার নিয়ে। আক্রোশের সাথে বলল, ওকে আজ আমি মেরে ফেলবো। শাহজাহানকে ওই মেরেছে আমি নিশ্চিত। লোভী মেয়ে, ক্ষমতার লোভে আমার একমাত্র পুত্রকে মেরে ফেললো। দ্রুত তার বাহু চেপে আটকালো সুলতান শাহজাল। রাগান্বিত স্বরে বলল, পাগল হয়ে গিয়েছো তুমি? ওকে মারলে তুমি হয়তো শান্তি পাবে, কিন্তু সাম্রাজ্য শান্তি পাবে না। তোমার হাতে এলিজার মৃত্যু হলে ওর পিতা সুলতান ইহসান আজই যুদ্ধ ঘোষণা করবে রামান সাম্রাজ্যের বিরুদ্ধে। মৃত্যুর বদলা নিতে গিয়ে গোটা সাম্রাজ্যকে তুমি হুমকির মুখে ফেলতে পারো না। তাছাড়া ও এখন এমনি আদমরা, চিকিৎসা না পেলে এমনিতেই মারা যাবে ও। মরবে না, বড় কঠিন প্রাণ ওর। দেখো এখন কিভাবে বেঁচে আছে, শ্বাস প্রশ্বাস চলছে তো, আমি স্পষ্ট অনুভব করতে পারছি। চিকিৎসা না পেলেও বেঁচে থাকবে ও, শুধু বাঁচাতে পারে না নিজের সন্তানকে। শান্ত হও আসিফা, আমি বুঝতে পারছি শাহজাহানের সন্তানের মৃত্যু তুমি সহ্য করতে পারছো না। বিষয়টা আসলে খুব দুঃখজনক, কিন্তু পুত্রের মৃত্যুর চেয়ে বেশি নয় নিশ্চয়ই। সেদিনের মতো আজও নিজেকে সংবরণ করে নাও। শাহজাহানের নেই, কিন্তু এই সাম্রাজ্যকে তো বাঁচাতে হবে আমাদের। পিছিয়ে এলো ওয়াসিফা সুলতান। তলোয়ার ফেলে দিয়ে সুলতান শাহজালের বাহুতে মুখ রেখে হু হু করে কেঁদে উঠল, বিলাপ করে উঠল, আমার পুত্রকে মেরে ফেললে, আজ তার অংশটাকেও শেষ করে দিলে, তবুও কিছু বলবো না আমি। এ কেমন দায়িত্ব আমার, নিজের সন্তানের হত্যাকারীকে ছেড়ে দেব যুদ্ধের ভয়ে? তানহা তখনও নিশ্চুপ। বেগমের কি হলো না হলো, মরল কি বাঁচলো, তাতে তার কিছুই যায় আসে না। এভাবে না মরলে সে নিজেই মেরে দিত এই মহিলাকে। ভালোই হয়েছে, নিজেই মরে যাচ্ছে। তহুফা আম্মুর কাছে যাওয়ার জন্য কান্না করছে দেখে তাকে কোলে নিয়ে হন হনিয়ে চলে গেল সে। তহুফা তার ভাইয়ের সন্তান, এই মহিলার কোনো অধিকার নেই তোহফার ওপর। বাঘ বিতণ্ডার মাঝে চিকিৎসার কোনো ব্যবস্থা না হওয়ায় হতাশ হয়ে মাতাব এগিয়ে এলো তাদের দিকে। মস্তক নুইয়ে নত স্বরে আওড়ালো, আমি কি চিকিৎসার ব্যবস্থা করব? সুলতানের অবস্থা খুবই খারাপ, এত রক্তক্ষরণে বেশিক্ষণ বাঁচবেন না তিনি। এই ছেলে, বেশি সাহস দেখিও না, কোনো চিকিৎসা হবে না ওর, মরুক এভাবে পড়ে থেকে। চিৎকার করে উঠল ওয়াসিফা সুলতান। বেগমের মাথাটা সযত্নে ধরে রেখে ছল ছল নয়নে ঘুরে তাকালো জারনাব। কোমল সেই কণ্ঠ হারিয়ে খানিকটা উচ্চস্বরে বলে উঠল, ওর চিকিৎসা না হলে এত বড় মহল দিয়ে কি হবে, যেখানে সম্রাজ্ঞীর মৃত্যু হবে বিনা চিকিৎসায়? সুলতান শাহজিল রেগে কিছু বলতে নিলেই হন্তদন্ত হয়ে দৌড়ে এলো মাহতাব। ফিসফিসিয়ে বলল, চুপ করো জুই, আমি ওনাদের বোঝাচ্ছি। তুমি এভাবে বললে পরিস্থিতি আরো খারাপ হবে, একটু ধৈর্য ধরো। কি করে ধৈর্য ধরবো আসমাইন? বোনটা শেষ হয়ে যাচ্ছে, আর এরা আছে এদের স্বার্থ আর তর্ক বিতর্ক নিয়ে। জোবিয়ার জীবনের মূল্য ওদের কাছে নাই থাকতে পারে, কিন্তু আমার কাছে আমার বোন সবচেয়ে মূল্যবান। ওর কিছু হলে আমি আমি মরে যাবো, আমি বাঁচবো না। আসমাইন, ওকে বাঁচাও, চিকিৎসার ব্যবস্থা করো। উন্মাদের মতো চিৎকার করে উঠল জারনাব। নিজের অবস্থান ভুলল যেন, তোয়াক্কা করলো না কাউকেই। ক্রমেই সময় পেরিয়ে যাচ্ছে, বেগমের অবস্থা আরও করুণ হচ্ছে। নিঃশ্বাসের গতি কমে আসছে। মস্তিষ্ক হয়তো তখনও সজাগ, তাই তো বন্ধ চোখের কোনা চুইয়ে অশ্রু ঝরছে দু এক ফোঁটা। এই অশ্রু হয়তো ওয়াসিফা সুলতানের ধারালো কথাতেই জন্ম নিয়েছে। মাহতাব আবারও গিয়ে অনুরোধ করল, দয়া করে চিকিৎসার ব্যবস্থা করতে দিন, এভাবে মানুষটা মরে যাবে চোখের সামনে। সুলতান থাকলে এতক্ষণে মহল মাথায় তুলে ফেলত। তাকেই তো মেরে ফেলেছে ও। আমি বলেছি চিকিৎসা হবে না মানে হবে না। একরোখা উত্তর ওয়াসিফা সুলতানের। বোনের অসার শরীর নিয়ে প্রহর গুনছে জারনাব।
কখন চিকিৎসা হবে আর কখন জবিয়া ভালো হবে, সেই সময়ে নিজের ব্যবহারের জন্য ভেজা কণ্ঠে আফসোসের সুরে আওড়ালো, জানি আমার অমন ব্যবহার করা উচিত হয়নি। সে সময় বিধবা কথাটা আর সাহায্য ছাড়া কিছুই ভাবতে পারছিলাম না আমি। তুমি তো জানো জোভিয়া, পাগলের মতো ভালোবাসি আমি সাহাদকে। তোমাকেও বুঝি তেমন করেই ভালোবেসেছি, তাই তো আজ এই মৃত্যু সমযন্ত্রণা হচ্ছে আমার। কিন্তু তোমাকে বাঁচাবো আমি, সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে তোমাকে বাঁচাবো। সাহাদের মতো এভাবে ছেড়ে যেতে দেবো না তোমাকে। বুকে বড্ড যন্ত্রণা অনুভব করছে, দম বন্ধ হয়ে আসবে যেন। নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রইল বোনের দিকে। হায় আফসোস, শাহাদের মৃত্যুর জের ধরে এই সাম্রাজ্যের ধ্বংস কামনা করেছিল সে, অথচ ভুলেই বসেছিল সে যেই সাম্রাজ্যের ধ্বংস চাচ্ছে সেই সাম্রাজ্যের সম্রাজ্ঞী তার বোন, যার সামান্য কষ্ট সহ্য করতে বেগ পেতে হয় জার্নাবকে, যাকে 2 বছর সযত্নে নিজের কাছে আগলে রেখেছিল সে, যে তার সম্মান রক্ষার্থে সর্বদাই রুখে দাঁড়িয়েছে। ওয়াসিফা সুলতান কামরা ত্যাগ করতেই বেগমের মাথাটা মেঝেতে রেখে ছুটে গেল জার্নাব। সুলতান শাহজালের পা ধরে ভেঙে পড়ল কান্নায়। দয়া করে চিকিৎসার ব্যবস্থা করুন, আমি কথা দিচ্ছি সামান্য সুস্থ হলেই ওকে নিয়ে চলে যাবো আমি। এই সাম্রাজ্য ছেড়ে বহু দূরে চলে যাবো আমরা। কি করছো জুই? ছাড়ো। ছুটে এলো মাহতাব, টেনে ওঠানোর চেষ্টা করলো জার্নাবকে। সেই সাথে জার্নাবের বোনকে বাঁচানোর উন্মাদনা দেখে মনে মনে প্রতিজ্ঞা করে বসলো যেভাবেই হোক বেগমের চিকিৎসা করাবে সে, প্রয়োজনে দায়িত্বর জাল ছিন্ন করে বেরিয়ে আসবে, সৈনিক প্রধানের পদ ত্যাগ করবে নির্দ্বিধায়। রাজপরিবারের সকলকে বন্দি করে হলেও বেগমের চিকিৎসা করাবে সে। জুইয়ের এই কান্না যে তার হৃদয় ভেঙে দিচ্ছে, সহ্য করে নাই এই হাহাকার ভরা 2 নয়ন। ভাবনা ভুলে আবারও বলল, ওঠো জুই, সুলতানের চিকিৎসা হবে। কেউ হুকুম দিক বা না দিক, তুমি চাইছো তার চিকিৎসা হবে। উঠে এসো। অবাক নয়নে চাইল সুলতান শাহজিল। মাহতাবের দৃষ্টির দৃঢ়তা দেখে কিছু একটা ভাবল, অতঃপর বেগমকে এক পলক দেখে নিয়ে জাইনবের উদ্দেশ্যে বলল, ঠিক আছে, চিকিৎসা হবে, কিন্তু ওয়াসিফা জানলে ওকে মেরেই ফেলবে হয়তো, তাই সাবধান, কালকের মধ্যে ওকে নিয়ে মহল ছেড়ে চলে যাবে। আর কিছু না ভেবে মাহতাব দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে ছুটল। হৈ হৈ করে সৈনিকদের উদ্দেশ্যে হাঁক ছাড়ল। বেগমকে টেনে কোনো মতে অসার শরীরটা কোলে তুলে নিল জার্নাব। বেগমের কপালে আবারও চুম্বন করে বলল, এই তো এখনই ভালো হয়ে যাবে তুমি। রক্তক্ষরণ বন্ধ হয়ে কিছুটা সুস্থ হলে কালকেই তোমাকে নিয়ে চলে যাবো আমি। অনেক দূরে চলে যাবো আমরা, তারপর তোমার চিকিৎসা করাবো। এই স্বার্থপর মানুষের মাঝে রাখবো না আর। ততক্ষণে খবর রটে গেছে সাম্রাজ্য জুড়ে। 1-2 করতে করতে সেই খবর পৌঁছালো বণিকের কাছেও। জাহাজের মালামাল গুনে দেখছিল বণিক। সে সময় হঠাৎ একজন নাবিক এসে বলল, জানো নাকি আবরার, কি সর্বনাশা ঘটনাটা ঘটে গেছে? আমলি নিল না বণিক, নিজ কর্মে মনোনিবেশ করে বলল, গণনা করছি, বিরক্ত করো না তো, ভুলে গেলে আবার নতুন করে গুনতে হবে। আরে রাখো তোমার কাজ, মহলের ঘটনা জানো কিছু? যেই সাম্রাজ্যে বাণিজ্য করছো সেই সাম্রাজ্যের রাজবংশের খবর রাখা উচিত তোমার। আর কাকেই বা কি বলছি, তোমার তো আজকাল নিজের কাজেই কোনো ধ্যান নেই, সবসময় উদাস থাকো। যাকগে থাক, শুনবে না যখন তাহলে যাই আমি। নাবিক পা বাড়ালেও ততক্ষণে কাজ থেমে গেছে বণিকের। হন্তদন্ত হয়ে আগ্রহী স্বরে শুধায়, কি হয়েছে মহলে? লোকটা অচিরেই বলল, সম্রাজ্ঞী তো মরে যাচ্ছে, শোনোনি? মরে যাচ্ছে মানে? আঁতকে উঠল বণিক, হাত থেকে পড়ে গেল বাণিজ্যিক মাল। লোকটা খানিকটা অবাক হলো তার এমন প্রতিক্রিয়া দেখে, তবুও বলল, অত শত জানি না ভাই, শুনেছি সম্রাজ্ঞীর অবস্থা খুবই খারাপ, মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। কি ভাগ্য বলো আমাদের, কয়েক মাস আগেই সুলতান মরল, এখন সম্রাজ্ঞীরও এই অবস্থা। গর্ভের সন্তানটাও নাকি মারা গেছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। লোকজন তো দেখতে যাচ্ছে, কিন্তু মহলে কঠিন পাহারা, কাউকেই ঢুকতে দিচ্ছে না। আর কিছুই বলার সুযোগ পেল না লোকটা। আচমকা জাহাজ ভর্তি মালামাল ফেলে রেখে পাগলের মতো ছুটে যেতে লাগলো বণিক। জুতা ছাড়াই উত্তপ্ত বালুর মাঝে পা ফেলে রুদ্ধশ্বাসে দৌড়াতে লাগলো মহলের দিকে। আহাম্মক বনে গেল লোকটা।
বড়ই হতবাক হলো বণিকের এই হেন আচরণে। হুট করে হলোটা কি? লোকটা জানেও না কত বড় কথাটা বলে ফেলেছে সে। সন্দেহবশত সেও বণিকের পিছু নিল। মহলের কাছে আসতেই দেখা গেল প্রধান দ্বার বন্ধ। সৈনিকেরা কিছুতেই ভেতরে যেতে দিচ্ছে না। কিছুই মানল না আজ বণিক। উন্মাদ হয়েছে যেন সে। মহলের প্রধান দ্বার ধরে চিৎকার করে ডাকল। জোভিয়া! গগনের বুকে জমে থাকা বিচ্ছেদগুলো আজ ঝরঝর করে আছড়ে পড়ছে পৃথিবীর দিকে। দুঃখের বোঝা ভারী করেই হয়তো অসময়ের কালো মেঘ সেজেছে প্রকৃতিতে। কখনো বিকট শব্দে গর্জন করছে, কখনো বা বিদ্যুৎ চমকাচ্ছে। গতকাল থেকে একটানা বৃষ্টিপাত বিপাকে পড়েছে সকলেই। রাত থেকেই হুট করে মেঘ ঝরছে। বৃষ্টি শুরু হয়েছে তো আর থামাথামির নামটা পর্যন্ত নেয়নি। স্তব্ধ হয়ে আছে পরিবেশ, যেন এই বুঝি তাণ্ডব শুরু করবে। মহলে চিকিৎসা চলছে বেগমের। ছোট্ট একটি কামরায় শুয়ে আছেন তিনি। তাজটা নেই মাথায়। রক্তে ভেজা গাউনটা পরিবর্তন করার সুযোগ হয়নি। রক্ত শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে। হিজাবহীন খোলা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে পালঙ্কে। অবহেলায় মেঝেতে পতিত হচ্ছে তারা। সকলেই হুঁশ ফিরেছে তার, অথচ সন্তানের শোকে চোখ দুটো বন্ধই রেখেছে সে। বলতে ইচ্ছা করছে না বোধহয়, অথবা দেখতে ইচ্ছা করছে না এই নিষ্ঠুর পৃথিবী। একের পর এক বিভিন্ন অজানা গাছের শিকড় পাতার রস খেয়ে তেতো মুখটা নিয়েও অবলীলায় চুপ করে আছে। দুপুর হতে চলল, কিন্তু সে একটা কথাও বলেনি সকাল থেকে। কথা বলতে পারছে না, নাকি সে কথা বলতে চাইছে না, জানা নেই। কাল থেকে জার্নাব সেভাবেই তার শিওরে বসে আছে। না খেয়ে চিন্তিত মুখখানা আরও শুকিয়ে গেছে। মাদাফ কয়েকবার খেতে বললেও সাড়া দেয়নি সে। একদিনেই কেবল চেয়ে আছে বোনের দিকে। সে জানে জোভিয়ার হুঁশ ফিরেছে, কিন্তু তাকাচ্ছে না কেন চোখ খুলে। কথা কেন বলছে না? কষ্ট হচ্ছে কি? ভাবতেই ঘাবড়ে গেল সে। আমতা আমতা করে শুধালো, জোভিয়া, দেখো আমার দিকে, চোখ খুলো। সাড়া না পেয়ে আবারও বিচলিত হয়ে শুধায়, কথা বলো, আমার সাথে বেশি কষ্ট হচ্ছে, বলো আমাকে। উত্তর না পেয়ে আবারও বলল, চোখ খাবে তুমি? ছলো ছলো নয়ন জোড়া কেবলে ঘুরে যাচ্ছে বেগমকে। কিছুক্ষণ থেমে আবারও আগ্রহী স্বরে আওড়ালো, তুমি জানো, আমি মনে মনে এই সাম্রাজ্যের ধ্বংস চেয়েছিলাম। সাহাদকে হারিয়েছি আমি এই সাম্রাজ্যের জন্য, কিন্তু ভুলে গিয়েছিলাম এই সাম্রাজ্যের সাম্রাজ্ঞী যে তুমি জোভিয়া। তোমার ধ্বংস যে আমি নিজের অজান্তেও চাইতে পারি না। তোমাকে হারালে চির নিঃস্ব হয়ে যাব আমি। এই সুযোগ আর ওদের দেবো না। আজ রাতেই তোমাকে নিয়ে চলে যাবো। আর আসবো না এই সাম্রাজ্যে। স্বার্থপর মানুষগুলোর মাঝে রাখবোই না তোমাকে। বেগমের মাথায় আলতো করে হাত বুলিয়ে শোধায়, যাবে না তুমি আমার সাথে? আমি, তুমি আর আব্বাজান আবার নতুন করে কুঠির সাজাবো। দফা হবে সেই কুঠিরের আলোর নিশান। ধীরে ধীরে চোখ মেলল বেগম। নড়াচড়া করার শক্তি হলো না, তবু বহু কষ্টে ধীরে স্বরে বলে উঠল, কোথায় যাবো বুবু? সুলতান ছাড়া সেই কুটিরে শ্বাস নেব কিভাবে আমি? তার কণ্ঠ শুনে যেন আকাশের চাঁদ পেল জার্নাব। দ্রুত হাতে নিজের চোখ মুছতে মুছতে বলল, সুলতান তো এই মহলেও আর নেই, আর না পৃথিবীর বুকে তার অস্তিত্ব আছে। অন্তত তুমি নিশ্চিন্তিত থাকতে পারবে সেখানে। প্রাণের ভয় থাকবে না সেই কুঠিরে। এখানে থাকলে স্বার্থপর মানুষগুলো বাঁচতে দেবে না তোমাকে, মেরে ফেলবে ওরা। এখানে সবাই স্বার্থপর, সবাই। আজ রাতেই আমরা সব ছেড়ে বহুদূর চলে যাব সোফিয়া। নীরবে আবারও চোখ দুটো বন্ধ করে নিল বেগম। আনমনে ভাবছে, চলে যাবে? এই মহল ছেড়ে চলে যাবে? কিন্তু সুলতান তো আসবে, আবার তার কাছে আসবে। কয়েক মাস ধরে নিজের মাঝে গোপন করে রাখা কথাগুলো আজও বলল না সে। গোপনই রইল কিছু অজানা কথা। ওদিকে বণিকের হাল বড়ই নাজুক। সেই গতকাল থেকে এখনো অবধি প্রধান দ্বার ছেড়ে এক চুল নড়েনি সে। একটানা বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে ধীরে ধীরে মিয়ে যাচ্ছে, তবুও চাতক পাখির ন্যায় চেয়ে আছে মহলের দিকে। তালাবদ্ধ দ্বার খুলে হাজার হাজার সৈনিক পেরিয়ে ওপারে যাওয়ার সাধ্য নেই যে। মহলে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বেগমের সাথে ঘটে যাওয়া ঘটনা যেন বাইরে প্রকাশ না হয় এই ভয়। কিন্তু প্রেমিক মন যে মানে না। মহলের ভেতরে কি হচ্ছে, আদৌ জোফিয়া বেঁচে আছে কিনা জানা নেই। তবুও যেন এক পলক দেখার তৃষ্ণা।
দুটো কথা শোনার আকুলতা। দাঁড়িয়ে থাকতে না পেরে দাঁড়ির লোহা চেপে ধরে বালুর মাঝে বসে পড়ল বণিক। নিষ্প্রাণ দৃষ্টিতে তাকালো মহলের দিকে। বুকে চাপা কষ্ট বুঝে ধুইয়ে যেতে চায় এই বৃষ্টির সাথে তাল মিলিয়ে। বুকের কাছের পাঞ্জাবিখানা খামচে ধরে মিনমিনিয়ে আওড়ালো, ভালো হয়ে ওঠো জোভিয়া, আমাকে এই দম বন্ধ করা অনুভূতি থেকে মুক্তি দাও। হাঁসফাঁস করছে বারংবার। বারবার জিজ্ঞেস করেও জোভিয়ার ব্যাপারে কোনো উত্তর মেলেনি সৈনিকদের থেকে। তারা কিছুই জানে না, অথবা বলা নিষেধ। একসময় ব্যাকুল হয়ে পাহারারত সৈনিকদের উদ্দেশ্যে বলল, একটা বার প্রবেশ করতে দাও, কথা দিচ্ছি লুকিয়ে গিয়ে একবার দেখে চলে আসবো, কেউ টের পাবে না। শুনেও না শোনার ভান ধরে রইল সৈনিকেরা। বারবার বলেও যখন উত্তর মিলল না, তখনই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চিৎকার করে উঠল সে। কেন যেতে দিচ্ছ না আমাকে? তবুও নিশ্চুপ সৈনিকেরা। উত্তর দেওয়ার কোনো লক্ষণই নেই তাদের মাঝে। বারবার হতাশ হয়ে জোভিয়ার অবস্থা জানতে না পেরে অস্থিরতা বাড়ে বই কি কমে না। বসে থেকেই দাঁড় সব শক্তি প্রয়োগ করে দাঁড় ঝাঁকাতে ঝাঁকাতে পুনরায় চিৎকার করে বলে, খোলো, খুলে দাও দ্বার, জোভিয়াকে না দেখে যাব না আমি, ঢুকতে দাও আমাকে। চিৎকার চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে বেরিয়ে এলো মাহতাব। বৃষ্টির বেগ কমে যাওয়ায় মহলের প্রধান দাঁড়িয়ে এসে দাঁড়ালো সে। বণিকের অবস্থা দেখে মায়া হলেও বেশ রাগান্বিত স্বরে শুধালো, কি সমস্যা তোমার? এখানে এভাবে অশুভতামি করছো কেন? তাকে দেখতেই হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো বণিক। উদ্গ্রীব হয়ে বলে বসলো, জোভিয়া, জোভিয়া কেমন আছে? ঠিক আছে তো? আমি দেখবো ওকে। বারবার দুঃখ পেয়েও মানুষটাকে এমন পাগলামি করতে দেখে কেন যেন রাগ হলো মাহতাবের। তাই খানিক বিরক্ত কণ্ঠে বলে উঠল, না, মরে গেছে, চলে যাও তুমি। তাকে চমকে দিয়ে আকস্মাৎ ছলছল করে উঠল বণিকের দুই নয়ন। বৃষ্টিতে ভিজে লাল হয়ে যাওয়া চোখ দুটোতে যেই হাহাকার ছিল তা অশ্রুতে রূপান্তরিত হলো। ভেজা কণ্ঠে আওড়ালো, তুমি জানো না সৈনিক প্রধান, এই বাক্য কতটা বিষাক্ত ছিল? ভালোবাসোনি তুমি, বুঝবে কিভাবে এই যন্ত্রণা। নির্বাক হয়ে চেয়ে রইল মাহতাব। ভালোবাসেনি? সত্যিই সে ভালোবাসেনি? বণিক পুনরায় শুধায়, জোভিয়া কোথায়? ঠিক আছে তো? হ্যাঁ, এখন মোটামুটি সংখ্যামুক্ত, তবে পুরোপুরি সুস্থ নয়। গম্ভীর কণ্ঠ মাহতাবের। আমাকে একবার দেখতে দেবে? বড্ড আকুতি নিয়ে কথাখানা বললেও গলল না মাহতাব, বরং রেগে বলল, ভেতরের প্রবেশ নিষিদ্ধ, আমি তোমাকে দেখার অনুমতি দিতে পারি না। এই ঝুম বৃষ্টির মাঝে কোন চোখে দাঁড় ধরে বসে আছো? চলে যাচ্ছ না কেন তুমি? জোভিয়াকে না দেখে যাব না আমি। রাগান্বিত মাহতাব খানিকটা উচ্চস্বরে বলে উঠল, ঠিক আছে, তাহলে ভিজতে থাকো এখানে পড়ে পড়ে, কিন্তু একটা কথা জেনে রাখো, কোনো লাভ হবে না এমন পাগলামি করে। সুলতানের সুস্থ হলেও সে তোমার সাথে দেখা করবে না। কথা সম্পূর্ণ করেই হনহনিয়ে চলে গেল মাহতাব। কিছু দূর গিয়ে কি ভেবে আবারও ফিরে তাকালো। বণিক এখনও সেভাবেই দাঁড়িয়ে আছে দাঁড় ধরে, অসহায়ের ন্যায় চেয়ে আছে মহলের দিকে। হতাশার তপ্ত শ্বাস ফেলে সামনে এগোতে লাগলো মাহতাব। ভালোবাসা কি বৃষ্টি জিনিস? সে কখনো নিজের হবে না জেনেও অজস্র এই পাগলামি কেবল একজন প্রেমিকের দ্বারাই সম্ভব। লোকটা বৃষ্টির মাঝে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে আর এভাবে? কখনো হয়তো ঢলে পড়বে বালুর মাঝে, তবুও অপেক্ষা করবে বেগমকে এক নজর দেখার জন্য। অজস্র ভালোবাসা বুকে থাকলে কি হবে? সাধ্য নেই যে এই বিশাল ফটক ভেঙে চুরমার করে দিয়ে প্রিয় মানুষটাকে দেখার। ভালোবাসা ঠিক কত রঙের হয়। বণিক যে নারীকে দেখার আশায় বৃষ্টির মাঝে তড়পে যাচ্ছে, ঠিক সেই নারীর সান্নিধ্য পেতে সুলতান ধ্বংস করে দেয় সব কিছু। বণিকের স্থানে সুলতান থাকলে হয়তো তার জন্য সসম্মানে খুলে দেওয়া হতো এই ফটক, নতুবা সুলতানের হাতে চূর্ণ বিচূর্ণ হতো বিশাল এই দ্বার। সুলতান নিশ্চয়ই বণিকের মতো অনুরোধ করতো না, বরং সৈনিকগুলো ভয়ে কাঁপতো থরথরিয়ে। তাই হয়তো বলা হয়, এক এক মানুষের ভালোবাসার রং রূপ এক এক রকম, ভিন্নতা রয়েছে প্রতিটা ভালোবাসায়। যন্ত্রণায় ছটফট করছে বেগম, তার অবস্থা হুট করেই আবারও খারাপের দিকে যাচ্ছে। জারনাবু চিৎকার করে কান্না করছে বোনের যন্ত্রণায়। সেবিকার মুখে এহেন কথা শুনতেই সেদিকে ছুটে যেতে লাগলো মাহতাব। অদূরে কোথাও বিকট শব্দে ডেকে চলেছে নাম না জানা পাখিরা।
পার্শ্ব সাম্রাজ্যের ধ্বংসস্তূপের মাঝেই দাঁড়িয়ে আছে ভাঙাচোরা পরিত্যক্ত মহল। শ্যাওলা জমেছে মহলের গায়ে, যার চতুর্দিকে নানা রকম লতাপাতায় ছেয়ে গেছে। কাক বাসা বেঁধেছে আঙিনায়। যে কেউ এই মহল দেখলে ভয়ে শিউরে উঠবে, অথচ তারই মাঝে মহলের কোনো এক আধা ভাঙা কামরায় ঢিপ ঢিপ শব্দে চলছে কারো হৃদস্পন্দন। চারিদিকের দেওয়াল ধসে পড়ছে। ছোট্ট একটা পালঙ্ক ব্যতীত কিছুই নেই সেখানে। পালঙ্কের উপর চাদর বানিয়ে পেরে রাখা হয়েছে একটি পাগড়ি। ময়লা লেগে বিশ্রী হয়ে গেলেও তা থেকে এখনো আভিজাত্য যায়নি। সেখানে শয়িত বেহুশ পুরুষের শরীরের ময়লা পোশাক, অবহেলায় বেড়ে ওঠা বড় বড় চুল, দাড়ি, নোংরা নখ থেকে শুরু করে অপরিষ্কার শরীর, সব কিছুই যেন তার অপার সৌন্দর্য ঢেকে দিয়েছে, মুড়িয়ে ফেলেছে মানুষটাকে। কামরার চতুর্দিক তলোয়ার হাতে পাহারারত রয়েছে বেশ কিছু সৈনিক। তাদের পোশাক পরিচ্ছদ বলে দিচ্ছে তারা উত্তরীয় সাম্রাজ্যের সেনা। কামরায় পড়ে থাকা বিভিন্ন গাছগাছালির শিকড় বাকড়, ছোট্ট ছোট্ট শিশি ভর্তি অজানা পাতার রস, ঔষধ গাছের বাকল সহ চিকিৎসার নানা সামগ্রী প্রমাণ করে দিচ্ছে এই ভাঙাচোরা পরিত্যক্ত মহলে দীর্ঘদিন ধরে কারো চিকিৎসা চলছে। ধীরে ধীরে বেশ অনেকটা সময় অতিবাহিত হয়েছে, কিন্তু এই চিকিৎসার যেন শেষ হয় না। কতগুলো মাস ধরে উত্তরীয় সৈনিকরা এখানে এসে পাহারায় রয়েছে। আকস্মাৎ আজ সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে চোখ মেলে তাকালো শায়িত পুরুষ। একদণ্ড দেরি না করেই ধীরে সুস্থে উঠে বসে নিজের শরীরের দিকে তাকাতেই চমকালো যেন। জোর হাতে শরীরের বিভিন্ন ক্ষতস্থানে লাগানো শেকড় বাকড় টেনে খুলে ফেললো। তা দূরে ছুঁড়ে ফেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলো নিজেকে। ক্ষত চিহ্নগুলো যে তীরের ফলার কারণেই সৃষ্টি তা চিনতে বিন্দু মাত্র কসরত করতে হলো না। আশেপাশে নজর বুলিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করেও ব্যর্থ হলো। উঠে দাঁড়াতে কিছুটা সময় নিল সে। অধীর আগ্রহ নিয়ে আশেপাশে খোঁজ করলো কারোর। কাউকে না পেয়ে সহসাই ডেকে উঠল। এলি, এলি, কয়েক পা আবারও এগিয়ে গিয়ে ডাকলো। এলি। বারবার ডেকেও আসলো না সেই নারী। সাড়া দিল না তার ডাকে, বরং তাকে উঠতে দেখে খুশি হয়ে এগিয়ে এলো সৈনিকেরা। বেগমের বদলে হুট করে তাদের এগিয়ে আসতে দেখে ক্রোধে ফেটে উঠল পুরুষের চেহারায়। আচমকাই এক সৈনিকের গলা চেপে ধরল, তলোয়ার কেড়ে নিয়ে হুঙ্কার ছেড়ে বলল, তোরা কারা? এলি কোথায়? বল কোথায় এলি? হন্তদন্ত হয়ে পাশের সৈনিকেরা ছুটে এলো। নমনীয় কণ্ঠে বলল, শান্ত হন সুলতান, আমরা আপনার শত্রু নয়। আমরা উত্তরীয় সাম্রাজ্যের সেনা। আপনার সুরক্ষায় এখানে পাহারায় ছিলাম আমরা এতদিন। উত্তরীয় সাম্রাজ্যের সেনা শুনেও শান্ত হতে পারে না সুলতান। হাতে জোর প্রয়োগ করে আরো ঝাঁঝালো কণ্ঠে শুধালো, কে নিযুক্ত করেছে তোদের? শেহজাদি এলিজা, আপনার বেগম। সাথে সাথে সৈনিকের গলা ছেড়ে দিল সুলতান। রাগ নিয়ন্ত্রণ করে শান্ত হয়ে বসলো পালঙ্কে। আশপাশ পর্যবেক্ষণ করতে করতে শুধায়, এটা কোন জায়গা? আমার মহলে কেন চিকিৎসা করা হয়নি? আবার এই ধ্বংসস্তূপের মাঝে কেন ফেলে রাখা হয়েছে? এটা পার্শ্ব সাম্রাজ্যের ভাঙা মহল, যেটা যুদ্ধের সময় ভেঙে ফেলা হয়েছিল। এখানেই এতদিন গোপনে আপনার চিকিৎসা চলেছে, এবং চিকিৎসার ব্যবহৃত প্রতিটি জিনিস উত্তরীয় সাম্রাজ্যের। রামান সাম্রাজ্যের কারোর নিকট আপনার জীবিত থাকার খবর নেই। সেখানে সকলের নিকট মৃত আপনি। শেহজাদি এলিজা সমস্ত ব্যবস্থা করে আমাদের এখানে রেখে গেছে। সেই সাথে আপনার সম্পর্কিত সমস্ত তথ্য গোপন রাখার নির্দেশ দেওয়া হয়েছে আমাদের। কেন? অবাক হয়ে শুধালো সুলতান। তার উত্তর নিকট পাবেন না আপনি। আমাদের যতটুকু বলা হয়েছে ততটুকু করেছি আমরা। এলি নেই কেন এখানে? এলি কেন চলে গেছে আমাকে ছেড়ে? উদ্গ্রীব সুলতানকে বলার মতো কোনো উত্তরই ছিল না সৈনিকদের নিকট, তাই তারা নীরব রইল। হঠাৎ কিছু একটা ভেবে সুলতান আবারও আকুল কণ্ঠে শুধালো, আমার সন্তান? যতদূর জানতাম শেহজাদি তোহফা ভালো আছে, কিন্তু কিছুদিন হলো রামান সাম্রাজ্যের সাথে আমাদের সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শেহজাদি এলিজার পক্ষ থেকে কোনো বার্তা পাচ্ছি না আমরা। তাই আমাদের কাছে আপনার অনাগত সন্তান সম্পর্কে কোনো তথ্য নেই। তবে হয়তো তার ভূমিষ্ঠ হওয়ার সময় এসে গেছে। চোখ দুটো চিকচিক করে উঠল সুলতানের। তার সন্তান? বিকেল হতেই আকাশের ঘন কালো মেঘ কেটেছে। সূর্য লাল রূপ ধারণ করেছে। বৃষ্টির ছিটাফোঁটাও নেই এই সময়।
চতুর্দিকে লালচে আভা। বণিকের পিছু করে আসা নাবিক গাছের সাথে শরীর এলিয়ে দিয়ে দাঁড়িয়েছিল। মাত্রই সে দেখে এসেছে বণিক এখনো ওই দ্বারের সামনে দাঁড়িয়ে বেগমকে ডেকে চলেছে। অর্থাৎ পার্শ্ব সাম্রাজ্যের দিক থেকে নোংরা কাপড় পরিহিত কাউকে ঘোড়ায় চড়ে আসতে দেখে সন্দেহ নিয়ে পথ আটকে দাঁড়ালো। চোখ বড় বড় করে জানতে চাইল, তোমার পোশাক আর চেহারার হাল দেখে তো মনে হচ্ছে না এই ঘোড়ার মালিক তুমি। চুরি করেছো। আর পার্শ্ব সাম্রাজ্যে যাওয়া নিষেধ, তুমি জানো না? ওদিকে কি করছিলে? মাঝ রাস্তায় থামিয়ে হুটহাট বাজে প্রশ্ন করাতে কিছুটা বিরক্ত হলো মানুষটা। তবুও একবার নিজের পোশাকের দিকে নজর দিল। আসলেই অনেক নোংরা হয়ে আছে। মুখ তো চুল দাড়িতেই ঢেকে গেছে। তাকে চেনার কোনো অবকাশই বাকি রাখেনি এলি। অন্তত চুল দাড়ি নখ এসব তো পরিষ্কার রাখতে পারতো। ছি ছি। তার ভাবনার মাঝে নাবিক আবারও শুধালো, কি হলো? কথা বলছো না কেন? কোথায় যাচ্ছ? আর এই ঘোড়া কার? আমার শ্বশুরের। সি সি সি, তুমি শ্বশুরের জিনিস ব্যবহার করো? লজ্জা করে না? না, লজ্জা করে না। আর কোনো প্রশ্ন? বিরক্ত হচ্ছে মানুষটা। নাবিক পুনরায় শুধালো, কোথায় যাচ্ছ? মহলে। চোখ কপালে তুলল নাবিক। অবাক হয়ে বলল, কি শোনোনি? মহলে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ। যাও যাও, নিজ গৃহে ফিরে যাও। কথা বাড়াতে চাচ্ছিল না সুলতান, তাই বলল। কাজ আছে, পথ ছাড়ো। নাবিক এবার বিলাপ করে বলে উঠল, তোমার জায়গায় আমি হলে এই মহলে তো মরে গেলেও পা রাখতাম না। সি, সাম্রাজ্ঞীর চরিত্র এমন হলে সাম্রাজ্যবাসী কি শিক্ষা পাবে? ভ্রু কুচকে চাইল সুলতান। ভাবলো হয়তো ভুল শুনছে, তাই পুনরায় শুধালো, কি বললে? সম্রাজ্ঞীর চরিত্র এমন মানে? পুরো সাম্রাজ্যের সবাই জেনে গেছে আর তুমি জানো না? কোন লোকে থাকো ভাই? আমাদের জাহাজের বণিক আবরার জাওয়াদ আর সাম্রাজ্ঞী এলিজার গোপন সম্পর্ক চলছে। বণিক তো সেই কাল থেকে মহলের সামনে গিয়ে বসে আছে সাম্রাজ্যকে দেখার জন্য। চিন্তা করছো কতটা খারাপ চরিত্রের সাম্রাজ্ঞীর? এমন সাম্রাজ্যে বাস করছি আমরা। নাক সিটকে একটানে বলে গেল নাবিক। অথচ একটাবার তাকিয়ে দেখল না সামনের মানুষটার ক্রোধান্বিত মুখশ্রী। তখনই সুলতান আক্রোশে গর্জে উঠল। মুখে লাগাম দে। হুট করে গর্জে ওঠাতে চমকে গেল নাবিক। এভাবে চিৎকার করার কি হয়েছে? হতবাক স্বরে শুধায়, তোমার আবার কি হলো? খারাপ চরিত্র তো খারাপ বলবো না। আমি নিজের চোখে দেখে এসেছি। সাম্রাজ্ঞী এলিজার চরিত্র এমন নোংরা হবে আমি তো বিশ্বাসই করতে পারিনি। ঘোড়া থেকে নেমে নাবিকের কাছে এগিয়ে এলো সুলতান। নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, এসব ভুল ধারণা। সম্রাজ্ঞী এলিজার প্রতিটা শ্বাস প্রশ্বাস পবিত্র। রাখো তোমার পবিত্র। যা দেখেছি তাই বলছি। আমি তো বারবার বলবো সাম্রাজ্ঞী এলিজা নোংরা চরিত্রের একজন নারী, যে কিনা সামান্য বণিকের সাথে পরকীয়া স্থাপন করে, তার আবার পবিত্রতা। অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও ব্যর্থ হলো সুলতান। ঘাড় সামান্য বেঁকিয়ে কিছুক্ষণ চেয়ে রইল নাবিকের দিকে। আকস্মাৎ নাবিকের খুব কাছে এসে হিসিয়ে বলে উঠল, আমাকে চিনিস তুই? তার লাল লাল চোখ দুটো দেখে হুট করেই যেন ভয় বাসা বাঁধল নাবিকের হৃদয়ে। পিছিয়ে গেল কয়েক পা। ভীত অথচ রাগান্বিত কণ্ঠে বলে উঠল, এরকম করছো কেন? কে তুমি? চেনার কি আছে তোমাকে? সাম্রাজ্ঞী এলিজার সাথে তোমারও গোপন সম্পর্ক আছে? বাক্য আর সম্পূর্ণ করা হলো না নাবিকের। পূর্বেই তার গলা চেপে ধরেছে সুলতান। ক্রোধের শেষ সীমানায় পৌঁছে হাতে আরো বল প্রয়োগ করলো। জমিন থেকে সামান্য উঁচু করে ধরে হুঙ্কার ছেড়ে বলল, আজই ফিরে আসলাম আর আজই আমার হাতে মরতে চলে এলি। তোর ভাগ্য ভালো যে আমার নিকট কোনো অস্ত্র নেই, নয়তো এত সহজভাবে মরা হতো না তোর। দুই হাতে টেনেও সুলতানের হাত সরাতে পারছে না নাবিক। গড়গড় শব্দ ছাড়া মুখ দিয়ে একটা কথাও উচ্চারিত হচ্ছে না। শ্বাস নিতে না পেরে চোখ দুটো বড় বড় করে শুধুই ছটফট করছে। কিছুক্ষণ এভাবে চলার পর শ্বাস যখন বন্ধ হবার উপক্রম, তখনই তাকে সজোরে মাটিতে আছড়ে ফেলল সুলতান। নাবিকের ভীতু চেহারাখানা দেখতে তার দিকে ঝুঁকে এসে ভয়ঙ্কর কণ্ঠে বিড়বিড়িয়ে আওড়ালো, বল সম্রাজ্ঞী এলিজা পবিত্র। মাটিতে বসেই পেছাতে পেছাতে হতবাক হয়ে বলল নাবিক। বল। চিৎকার করে উঠল সুলতান। হ্যাঁ হ্যাঁ, সাম্রাজ্ঞী এলিজা পবিত্র, সে নিষ্পাপ। আমাকে ছেড়ে দাও।
আকুতের কণ্ঠে বলল নাবিক। তখনই তাকে অবাক করে দিয়ে বাঁকা হাসল সুলতান। রহস্য করে পুনরায় বলল, ছেড়েই তো দিয়েছি, আবার হাতে তো কোনো অস্ত্রই নেই।